আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম। তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে ভয়ঙ্কর কিছু কিছু ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। তারা বলছে যে বাংলাদেশে অচিরেই চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং বাংলাদেশে যে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে। ব্লুমবার্গ এখানে বলছে যে 5 আগস্ট তার কিছুক্ষণের মধ্যে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, তার প্রধান কৌশলী তুরিন আফরোজের বাড়িতে ঢুকে পড়েন একদল সন্ত্রাসী, একদল তরুণ। তারা তুরিন আফরোজের শয়ন কক্ষে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি হিজাব পরা নেই, এবং তারা খুব উচ্ছৃঙ্খল আচরণ করেন ওই তরুণেরা। এক পর্যায়ে তারা তুরিন আফরোজের মাথার চুল কেটে দেন। ওই তরুণেরা তুরিন আফরোজকে কয়েকদিন জিম্মি করে রাখেন এবং তাকে পেন্সিল দিয়ে খুঁচিয়ে আঘাত করেন। এবং তুরিন আফরোজের ইন্টারভিউ যখন ব্লুমবার্গ করে, তখন তুরিন আফরোজ তার যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আরও ভয়ঙ্কর, আরও অ্যালার্মিং। তিনি বলেছেন যে তাকে যখন আটকে রাখা হয়, তার উপর যখন নির্যাতন চালানো হয়, তখন তিনি তার চেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন তার কিশোরী কন্যাকে নিয়ে, তার মেয়েকে আবার ধর্ষণ না করে এই চিন্তায় তিনি বিভোর ছিলেন। এবং তুরিন আফরোজের এই খবরটি ব্লুমবার্গ যেভাবে তুলে এনেছে, আমার কাছে আশ্চর্য লাগছে যে বাংলাদেশ কোনো গণমাধ্যমে কেন এই খবরটি আসেনি। ব্লুমবার্গ তো আর মিথ্যে কিছু উল্লেখ করেনি। ব্লুমবার্গ বলছে, পশ্চিমা দেশ ও ভারতীয় কর্মকর্তাদের আশঙ্কা চরমপন্থীরা বিশ্বের অস্থির অঞ্চলটিতে পা রাখার দ্বার প্রান্তে। তবে শেখ হাসিনার পতনের প্রায় অর্ধশতক বছর আগে সংঘটিত গণহত্যা থেকে, এখানে 71 কথা বলা হয়েছে, সেই গণহত্যা থেকে উদ্ভূত চরমপন্থা বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিয়েছে। শেখ হাসিনা তার শাসনামলে চরমপন্থীদের কঠোরভাবে দমন করেছেন, যার প্রশংসা করেছেন অনেকেই। এটা তো সত্য কথা, কিন্তু জঙ্গিবাদের উত্থান রোধে তার কিছু প্রচেষ্টা ছিল, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। জঙ্গিবাদের উত্থান সে নাটকীয় কায়দায় হোক বা যেভাবে হোক অবদমিত করে রেখেছিল। এখানে বলা হচ্ছে যে ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল রয়েছে। আমরা জানি এখনও রেস্টোর হয়নি। দূতাবাসগুলো স্বল্প সংখ্যক কর্মী নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ দূতাবাস থেকে বিভিন্ন দেশ তাদের বিভিন্ন পর্যায়ের কর্মীদেরকে ফেরত নিয়ে গেছে। এবং এখানে বলা হচ্ছে যে এই যে 5 আগস্টের ঘটনা, সেটিকে কেন্দ্র করে বহু থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার হিন্দু এর মধ্যে তিব্বত ও মিয়ানমার সীমান্তবর্তী ভারতে স্পর্শকাতর এলাকার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক পল স্টানিল্যান্ড, তার উদ্ধৃতি এখানে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে এ ধরনের বিপ্লবোত্তর পরিবেশে অবিশ্বাস্য রকম নাজুক অবস্থা থাকে, ফলে চরম অনিশ্চিত রাজনৈতিক পরিবেশের মধ্যে চরমপন্থী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দেওয়ার ঝুঁকি আছে। তিনি এখানে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর কথা বলছেন। এবং সেনাবাহিনী 18 মাসের মধ্যে যে নির্বাচনের অনুষ্ঠানের একটা প্রতিশ্রুতি দিয়েছে বা তাদের আশাবাদের কথা ব্যক্ত করেছে, ব্লুমবার্গ বলছে এর মধ্যেই আরও কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। ব্লুমবার্গ এখানে আরও যে কথাগুলো বলছে, এমন প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা বাড়ছে। প্রায় 1 দশক আগে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত চরমপন্থীরা ধর্মনিরপেক্ষ ব্লগারদের উপর লাগাতার ছুরি হামলা চালায়। 2016 সালে ইসলামী চরমপন্থীদের একটি দল গুলশানের হোলি আর্টিজানে হামলা চালায় এবং সেখানে নির্বিচারে গুলি চালায়। 1 ডজনেরও বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়। হাসিনা ভারত চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী অধ্যাপকদের পর্দা করার নির্দেশ দিয়ে চিঠি প্রচারিত হয়েছে। জামাতে ইসলামী উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং হোলি আর্টিজান বেকারিত্বে জঙ্গি বিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত যে স্মৃতিসৌধ, সেটি ভেঙে ফেলে ইসলামী চরমপন্থী একটি গোষ্ঠীর পোস্টার টানিয়ে দেওয়া হয়েছে। আবার এটিও তো সত্য কথা
চরমপন্থী দলের অনেক সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই প্রশ্ন কিন্তু মানুষের মুখে মুখে ঘুরছে যে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো।